করবো বিসমিল্লাহ বলে। আচ্ছা, তো আজকে ক্লাস কন্টেন্টের কেসে সবাই একটু মনোযোগ দাও। দেখো এখানে যা লেখা আছে আমাদের এখানে এই অধ্যায় স্থিতিবিদ্যা, যেটা হচ্ছে আমাদের কি নিয়ে আলোচনা করে স্থিতিবিদ্যা, যে একটা বস্তুর স্থিতিশীল অবস্থা। বলবিদ্যার মধ্যে দুইটা কনসেপ্ট হচ্ছে স্থিতিবিদ্যা আর একটা হচ্ছে গতিবিদ্যা, যেখানে স্থিতিবিদ্যা হচ্ছে স্থিতিশীল অবস্থাটা নিয়ে আলোচনা করে আর গতিবিদ্যা হচ্ছে গতিশীল অবস্থা নিয়ে আলোচনা করে। তো স্থিতিবিদ্যার কনসেপ্ট আর গতিবিদ্যার কনসেপ্টের ক্ষেত্রে বুঝতেই পারছো যে একটা হচ্ছে কমপ্লিটলি স্থিরযুক্ত অবস্থা নিয়ে কাজ আর একটা হচ্ছে গতিশীল অবস্থা নিয়ে কাজ। এবং স্থিতিবিদ্যা অধ্যায়ের যে কন্টেন্টগুলো আছে 8.1, 8.2, 8.3 এই কন্টেন্টগুলোর কেসে আমাদের 8.1-এ বেসিক সামান্তরিকের যে সূত্রটা, সেই সামান্তরিকের সূত্র নিয়ে কথাবার্তা হয় 8.1-এ, তাই না? সামান্তরিকের বেসিক সূত্রগুলো নিয়ে কথাবার্তা হয়। আচ্ছা, 8.1-এর পর 8.2-তে কী নিয়ে আলোচনা হয়? 8.2-তে আপেক্ষিক বেগের একটা কনসেপ্ট ছিল, এরপর লামির উপপাদ্য, তারপর বল সংযোজনের যে উপপাদ্যগুলো আছে এগুলো নিয়ে কথাবার্তা হয়। আর 8.3-তে হচ্ছে, বা অনেক বইতে এটাকে 8.4-এ দিছে, আপেক্ষিক বেগকে শুধু 8.2-তে রেখে। তো তখন হচ্ছে ওই চ্যাপ্টারে হচ্ছে সমান্তরাল বল উপপাদ্য ছিল, যে সদৃশ সমান্তরাল আর বিসদৃশ সমান্তরাল, এভাবে হচ্ছে দুইটা কনসেপ্ট এখানে আছে সমান্তরাল বল উপপাদ্যে। তো এই হচ্ছে 8.1, 2, 3 এর কন্টেন্ট, এবং এখানে এই জিনিসগুলো একটু ভালো করে পড়লে মোটামুটি বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটা অঙ্কের টাইপ আছে, আমি টাইপ ধরে ধরে তোমাদেরকে আলোচনা করে দিব, এক্সাম্পল দিয়ে দিব, যাতে তোমাদের কন্টেন্টগুলো বোঝার কেসে খুব একটা ঝামেলা না হয়। এখন ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এটা একটু ঝামেলাযুক্ত চ্যাপ্টার কিছুটা, তবে এখান থেকে কোয়েশ্চেন আসে, এবং যেহেতু এটা বোর্ড এক্সামেও আছে, অর্থাৎ তোমার এটা তো পড়া লাগবেই, হ্যাঁ, যাদের ম্যাথ মেইন। আর যাদের ম্যাথ অপশনাল তারা অলরেডি দেখলাম যে তারা কয়েকজন আছো এখানে যে পড়াগুলো কাভার করে নিচ্ছি, কারণ আর কন্টেন্টও কম, হ্যাঁ, শর্ট সিলেবাসের কারণে। সো সেই জন্য একটু পড়ে রাখো, সমস্যা নেই। তো তোমরা অলরেডি এখানে দেখতেই পাচ্ছ যে সার্ভে টেবিলটা এখানে অ্যাড করা আছে, এটা অনেক দিন ধরে ডেভেলপ করা, অনেক কষ্ট করে। তো এখানে বলি বলের ভ্রামক ও যুগল সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এই কন্টেন্ট অ্যাকচুয়ালি এখন নতুন সিলেবাসে নাই, তারপরে দিয়ে দেওয়া আছে, তো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই। তবে সামান্তরিকের সূত্র, এটা হচ্ছে আমাদের সামান্তরিকের সূত্র, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো এখানে 70% দেওয়া, কারণ এই সামান্তরিকের সূত্র থেকেই আমাদের, আবারও বলি কি বললাম, এই সামান্তরিকের সূত্র থেকেই হচ্ছে এই চ্যাপ্টারে কোশ্চেনের পরিমাণ বেশি আসছে। সামান্তরিকের সূত্র থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চ্যাপ্টারে কোশ্চেনের পরিমাণ, মানে খুব অ্যাভেলেবল কোশ্চেনটা, যে দুইটা বল দিয়ে দেয় তাদের লব্ধি বের করতে বলে, অথবা দুইটা বল দিয়ে দেয় সেখান থেকে তোমাকে তাদের অন্তর্গত কোণ বের করতে বলে, বা অন্য কোনো ডাটা বের করতে বলে। সবচেয়ে কমন ডাটা হচ্ছে সামান্তরিকের সূত্র, এবং সামান্তরিকের সূত্র এটা তুমি ফিজিক্সেও পড়ছো, আর এখানেও তুমি এখন দেখবা, এবং 2-3টা কেস আমরা এটার সাথে দেখাই দিব, যেগুলো তোমাদেরকে একটু আয়ত্তে রাখতে হবে, সহজ হিসাব। সামান্তরিকের সূত্রের পরে দেখো লম্বাংশ উপপাদ্য, এটা খুব কম আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে একটু পড়ে রাখতে হবে লামির উপপাদ্য সংক্রান্ত কোয়েশ্চেন কম আসে, কিন্তু 3টি বল সাম্যাবস্থা থাকার শর্ত, এটা হচ্ছে এরপরে খুব ইম্পর্টেন্টলি ইউজ হয়। এটা দিয়ে অনেকবার পরীক্ষায় এমসিকিউ আসছে, এই 3টি বল সাম্যাবস্থা থাকা নিয়ে কয়েকবারই এমসিকিউ ভর্তি পরীক্ষা আসছে। সো যে টপিকগুলো থেকে বেশি আসে সেগুলোতে তো তুমি প্রায়োরিটি দিতে হবে তোমাকে অবশ্যই, তাই না? তারপর ত্রিভুজের আমাদের সূত্রের বিপরীত, আচ্ছা ওকে। তারপর সদৃশ সমান্তরাল বলের যেটা বললাম, এরপরে পার্টটা খুব ইম্পর্টেন্ট, সদৃশ সমান্তরাল আর বিসদৃশ সমান্তরাল, দেখো 90% অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কাউন্টেন্টগুলো লাগবে। আর ত্রিভুজের সংক্রান্ত গাণিতিক প্রয়োগ এগুলো থাকবে না। সো বুঝতেই পারছো আমি যেটা এতক্ষণ ধরে তোমাদের সাথে কথা বললাম, যে স্পেসিফিক এই 4টা টপিক, হ্যাঁ, এই 4টা টপিক তোমাকে ভালোভাবে কী করতে হবে, পড়ে রাখতে হবে, একটু ভালোভাবে কন্টেন্টগুলো শেষ করার জন্য, সহজ হিসাব। আচ্ছা ওকে। আচ্ছা, এখানে এই 4টা টপিকের এগুলো তো তোমরা কম বেশি করছো, তাই না? কখনো কখনো একবার হলেও তো করছো না, বলো সবাই? 4টা টপিকের এই কন্টেন্টগুলো একবার হয়েও করছো না? করা হয়েছে, কিন্তু আমরা আরেকটু বেসিক আলোচনা করে দিব আজকে, যাতে আমাদের বেসিক কন্টেন্টের সাথে মিল রেখেই আমরা কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করতে পারি, বুঝছো? ওই জন্যে কিছু বেসিক আলোচনা তো আমরা করবো অবশ্যই, এটা কনফার্ম, এটা নিয়ে কোনো ভেজাল নেই। আচ্ছা, কারো কোনো এই যে কথাগুলো বললাম এইটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলো, বা কোনো কথা থাকলে বলো। সব ঠিক আছে নাকি আমি আরও কিছু বেসিক দরকার, নাকি শুরু করতে পারি? বলো। বুঝি নাকি? না, ওই বই থেকে ম্যাথ কেন করাবো? বলো, ওই বই থেকে কেন ম্যাথ করাবো? আচ্ছা
না আমি বলি, শোনো, কাহিনী আছে। কাহিনী হচ্ছে তোমাদের গত ক্লাসে আমরা যেটা করছিলাম, গত ক্লাসে কনিক পার্টের মধ্যে আমরা কেতাব স্যারের বই থেকে অঙ্ক করে দিয়েছিলাম অনেকগুলো, যেখানে কেতাব স্যারের বইয়ের অঙ্কের মধ্যে কি ছিল যে আমাদের ওই যে উপবৃত্তের সমীকরণ নির্ণয়, অধিবৃত্তের সমীকরণ নির্ণয়, ওগুলো ছোটো ছোটো শর্তের আন্ডারে কোশ্চেন ছিল। ওই শর্তগুলো তোমাকে আমি জানি যে, বা আমার জানাই ছিল যে এই শর্তগুলোর আন্ডারে কোশ্চেন্সগুলোই ভার্সিটিতে ডিরেক্ট দিয়ে দেয়। এই জন্যে আমি তোমাদেরকে গতকালকে ক্লাসে আমি ওইভাবে করাইছিলাম। আজকের ক্লাসে স্থিতিবিদ্যার কেসে সিনারিওটা ভিন্ন। স্থিতিবিদ্যার কেসে সিনারিও কীরকম ভিন্ন? স্থিতিবিদ্যায় কোশ্চেন যেগুলো হয়, হ্যাঁ, ওগুলোতে বইয়ে হচ্ছে বেসিক কিছু কোশ্চেন আছে, আর বাকি কোশ্চেনগুলো অনেক বড় বড় কোশ্চেন, প্রমাণ নির্ভর। ওই কোশ্চেনগুলো অ্যাডমিশন টেস্টে আসে না, আর অ্যাডমিশন টেস্টে আসে কোনগুলো একদম বেসিক থেকে আসে। সো আমি বেসিক ডিসকাশনের সাথে বেসিক থেকে আসা কোশ্চেন্সগুলো যেন তুমি পারো, তার জন্য ওই কন্টেন্টগুলো তোমাদের সাথে ডিসকাশনে যাবে। বুঝতে পারছো কথাটা? বলো। তো এই হচ্ছে কথা, মানে আমাদের চ্যাপ্টার অনুযায়ী, চ্যাপ্টারের নিড অনুযায়ী লেকচারের সিকোয়েন্স, ধরন সব চেঞ্জ হয় বা চেঞ্জ হবে, বুঝছো? এটা হচ্ছে ওকে ওকে। সো চলো, আচ্ছা, তো হেডলাইন দাও। প্রথম কনসেপ্ট, বলের সামান্তরিক সূত্র। হেডলাইন দাও। প্রথম কনসেপ্ট, বলের সামান্তরিক সূত্র। এটা তোমরা কলেজে ওঠার পর থেকে পড়া শুরু করছো এই কনসেপ্টটা, এখন আবার পড়তে যাচ্ছ। আচ্ছা, তো বলের সামান্তরিক সূত্রের কনসেপ্ট হচ্ছে এটা যে একটা বস্তু, এদিকে যদি তুমি পি বল প্রয়োগ করো, একটা নির্দিষ্ট কোণ করে যদি কিউ বল প্রয়োগ করো, বস্তুটা কোন দিকে যাবে, ওকে, সেই জিনিসটা ডিফাইন করার কেসে যদি তুমি এখানে একটা সামান্তরিক ড্র করো, সামান্তরিকের কর্ণ বরাবর বস্তুটার গতি নির্দেশ করো, আর সেটাকে বলি লব্ধি আর, এবং উৎপন্ন কোণকে বলি এখানে থিটা। ওকে, যেদিকে মুভ করবে সেই মুভ করার পার্টটাকে বলি লব্ধি আর। আর যে বলের সাথে যদি আমি বলি এখানে পি গ্রেটার দেন কিউ, তাহলে মনে রাখতে হবে পি এর দিকে হচ্ছে আমাদের বলটা হেলে থাকবে, অর্থাৎ লব্ধি বড় বলের দিকে হেলে থাকে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা, লব্ধি বড় বলের দিকে হেলে থাকে। আচ্ছা, তো এখানে আমরা সবাই জানি এটা যে আর ইকুয়াল টু বা আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 কিউ, এখানে মধ্যটি কোণ আলফা থিটা, আর এটা হচ্ছে আলফা, টোটাল কোণ হচ্ছে আলফা আলফা, এবং টেন থিটা কিউ সাইন আলফা প্লাস কিউ কজ আলফা। টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা। আচ্ছা, ওকে, তো আমি এখানে কয়েকটা কেস দেখাই দিচ্ছি বেসিক হিসেবে, কারণ এই কেসগুলো থেকে পরীক্ষা কোশ্চেন আসে। ফার্স্ট কেস, পি ইকুয়াল টু কিউ হলে, অর্থাৎ বল দুটি সমান হলে, তখন আমাদের লব্ধির মান কি হবে এবং হচ্ছে টেন থিটা থিটার ভ্যালু কি হবে সেটা আমরা দেখতে যাচ্ছি ইনশাল্লাহ। আর তখন হচ্ছে আর স্কোয়ার পি এর মান কিউ বসালে বা কিউর মান পি বসালে 2p স্কোয়ার হয় এখানে, আর এখানে 2p স্কোয়ার cos আলফা 1 প্লাস cos 2 সমান 2 cos স্কোয়ারে। তো তখন আর ইকুয়াল টু হয়ে যায় আমাদের এইটাটা 2p cos আলফা বাই 2, আর ইকুয়াল টু হয়ে যায় এই শর্ত। সবাই কি এই শর্তটা বুঝছো? ক্যালকুলেশন সবাই এই শর্তটা বুঝছো কিনা একটু বলো, আনমিউট করে বলো। यस স্যার। না বুঝলে জিজ্ঞেস করবা। আর টেন থিটার কেসে টেন থিটার কেসটা দেখো, আচ্ছা
পি ইকুয়াল টু কিউ হয়ে যাবে, অর্থাৎ সব যদি পি হয়ে যায় তাহলে পি সাইন আলফা পি প্লাস পি কজ আলফা, তাহলে উপর নিচে কাটাকাটি গেল। ওকে, পি সাইন আলফা পি প্লাস পি কজ আলফা, সাইন আলফা। বেসিক এই ক্যালকুলেশনগুলো কিন্তু লাগবে। সাইন আলফা সমান 2 সাইন আলফা বাই 2 cos alpha by 2 আর 1 plus cos alpha 2 cos square alpha by 2 sin by cos that is 10 alpha by 2, তো 10 থিটা সমান 10 alpha by 2, সুতরাং থিটা ইকুয়াল টু alpha by 2। দেখো এবং বলো এই কথা কি সবার কাছে ক্লিয়ার? অর্থাৎ শর্ত হচ্ছে দুই শর্ত, একটা হচ্ছে আমাদের আর ইকুয়াল টু এত লব্ধির মান এবং থিটার মান হচ্ছে এত। কোনো কনফিউশন আছে এই কথা নিয়ে? বাকিরা কি বুঝতে পারছো? প্রীতি, জায়েদ? আচ্ছা, ওকে, আমরা সেকেন্ড কেসে যাব। দাঁড়াও ফেসবুকের ভিডিওটাতে একটু ইয়ে করে দিই। ওকে, হ্যাঁ, ফেসবুকের ভিডিওটা একদম ক্লিয়ার। ঠিক আছে, এরপর কথায় আসি। কেস 2 বল। কেস 2 সেটা হচ্ছে বলদ্বয় এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে তখন আলফার ভ্যালু যদি 90 হয়, cos 90 মান কত? 0, তাহলে আর ইকুয়াল টু হবে √p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আর সাথে আর আলফার ভ্যালু যদি 90 হয়, সাইন 90 মান হচ্ছে 1, cos 90 মান হচ্ছে 0, tan থিটা হবে কিউ বাই পি। বা থিটা ইকুয়াল টু, ঠিক আছে, এটা কেস 2 বুঝছো? এটা লাগে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে tan ইনভার্স কিউ বাই পি। বুঝছো এটা? বলো। আচ্ছা, কেস 3 সেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। বল দুইটার মান সমান এবং সেটার ভ্যালু লব্ধির সাথেও সমান। বলের মান সমান, সেটা লব্ধির সাথেও সমান। তখন অ্যাকচুয়ালি আমাদের যদি এই শর্তে হচ্ছে আর স্কোয়ার জায়গা হবে পি স্কোয়ার, তো পি স্কোয়ার বাদ গেল, 0, পি স্কোয়ার এখানে শূন্যের সাথে বাদ যাবে, অর্থাৎ তখন আলফার ভ্যালু চলে আসে 120 ডিগ্রি। এগুলো কিন্তু এমসিকিউতে আসছে, সেভারাল টাইমস আসছে, মনে রাখো, একটু লিখে রাখো। কেস 4 এটা কি বুঝছো বলো? তাতে একটু লিখে রাখো ছোট করে। ওকে, তো চলো এবার দুইটি বল ধরো পি এবং কিউ
এবং পি কিউ এর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় এবং তোমাকে বলে দিল পি গ্রেটার দেন কিউ, এই শর্তে লব্ধি আর যদি কিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, লব্ধি আর কার সাথে, কিউ এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে পি ইকুয়াল টু 2q হবে। এই শর্তটা বইতে আছে, প্রমাণ সেটা দেখতে পারো, কিন্তু এটা এমসিকিউতে লাগে। কি বললাম, পি কিউ, যেখানে পি গ্রেটার দেন কিউ, পি গ্রেটার দেন কিউ, হ্যাঁ, আর পি কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, পি কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং কিউ আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এই ক্ষেত্রে পি ইকুয়াল টু 2q হবে। ঠিক আছে, পি কিউ এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, উঠাও। ওকে, বলের সাইন সূত্র দেয়া আছে তাই না? আসে। তাতে উঠাও। জি ভাই, উঠে দেখি। শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর কথা হচ্ছে আমরা দুইটা সমান বলের লিখে রাখো, স্টেটমেন্ট আকারে লিখি। দুটি সমান বলের লব্ধির বর্গ বলদের গুণফলের লিখে রাখো। এই শর্তটাও স্পেসিফিক্যালি ইউজ করা যাবে। দুটি সমান বলের লব্ধির বর্গ বলদের গুণফলে 3 গুণ হলে স্পেসিফিক্যালি ইউজ করা যাবে। আর এখানে কেস 6 আর কেস 7 সহজ শর্ত দিয়ে দিই। আর ম্যাক্স বলদের যোগফল, কেস 7 আর বলদের বিয়োগফলের সমান। ডান গেল। বলো, যে কটা পয়েন্ট বলছি সবাই কি বুঝছো মোটামুটি? হ্যাঁ, ছোট ক্লিয়ার। আচ্ছা, ওকে। এবার তাহলে আমি তোমাদের সাথে লিঙ্কড কয়েকটা কোয়েশ্চেন্স আমি তোমাদের সাথে একটা আলোচনা করে দিই। চলো, এই কনসেপ্টের আন্ডারে মডেল এক্সাম্পল হিসেবে দেখো, অ্যাসপেক্টের এই পিডিএফটা তোমাদেরকে আমরা দিয়ে দিব। চলো, হোপফুলি দেখা যাচ্ছে। এখন এখানে আসি, 1 নম্বর এক্সাম্পল। দুটি কোণমিতিক ক্রিয়ারত কোণে যে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বল একই বিন্দুতে ক্রিয়ারত 9 নিউটন বলের সাথে ভারসাম্যে রাখা হয়েছে, তাহলে সমান বলদের মান কত? এখন এখানে কথায় আসে, দেখো আমাদের সামান্তরিক সূত্রের কেসে ভারসাম্যে রাখা হওয়ার মিনিংটা কি, যে পি বল কিউ বল তোমরা জানো অলরেডি এগুলো, তো এই হচ্ছে আর বল এদিকে যাইতো। সো ওই আর পরিমাণ বল যদি তোমার এদিকে প্রয়োগ করা হয় তাহলে বস্তুটা কিন্তু আর যাবে না, বস্তুটা এখানে
স্থির অবস্থা থাকবে। এই যে একটা পয়েন্টে বল প্রয়োগ হইলো, 3টা বল প্রয়োগ হইলো, 1টা 2টা 3টা, কিন্তু বস্তুটা মুভ করলো না, চাইলো না, সেক্ষেত্রে এটাকে বলে ভারসাম্য থাকে। আর এই ভারসাম্য থাকার কেসে যে কোনো 2টা বলের লব্ধি তৃতীয় বলের সমান। এই মাথাটা কনসেপ্টটা রাখতে হবে যে কিউ এবং আর বলের লব্ধিও কিন্তু পি এর সমান হবে, বা আর এবং কিউ বলের লব্ধিও ওই পি বলের লব্ধিও কিউ বলের সমান হবে। তো যে বলের সাথে ভারসাম্য মেনটেইনড হয় ওই বলটাকে বলা যাবে লব্ধি। যে বলটার সাথে ভারসাম্য মেনটেইনড হয় ওই বলটাকে বলা যাবে লব্ধি। তো সেক্ষেত্রে এখানে এক্সাম্পলগুলো আমরা খুব সুন্দর করে গোছাই দিচ্ছি যাতে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসে। ওকে, সেজন্য এখান থেকে আমি করাচ্ছি। আর দেখো, তো এখানে আমাদের আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি যদি সমান বল, মানে পি ইকুয়াল টু কিউ, অ্যান্ড লব্ধি আর এর মান হচ্ছে 9 নিউটন। 9 নিউটন বলের সাথে ভারসাম্য বজায় রয়েছে বা ভারসাম্য হয়ে পাইছে, এই জন্য লব্ধি আর ইকুয়াল টু হবে 9 নিউটন। তো সমান বলদের মান কত? যদি সমান বল পি এবং পি, সো এখানে অটোমেটিকলি আমি লিখতে পারবো আর এর মান হচ্ছে 9, যেহেতু 9 স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস, মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি বলছে, কস 60 ডিগ্রি, সহজ হিসাব। আমাদের লিখে দিলে তো আমাদের একটু কনসেন্ট্রেশন ভালো থাকে, সেটা আমি বললাম। তারপর এখানে ক্যালকুলেশন করার পর দেখো পি স্কোয়ার সমান 27 আসে, পি ইকুয়াল টু 3√3। ডান। তোমার কি বুঝছো অঙ্কটা? বলো, অঙ্কটা বুঝে ফেলা দরকার। অঙ্ক ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এবার দেখো সেকেন্ড এক্সাম্পলে আসি। কোনো মিলিত ক্রিয়ারত 2টি বলের বৃহত্তম লব্ধি 17 নিউটন। বৃহত্তম লব্ধি মানে বলদ্বয় যদি আমি পি এবং কিউ ধরি, বৃহত্তম লব্ধি পি প্লাস কিউ 17, এবং তাদের অন্তর্গত কোণ এক সমকোণ হলে এবং আলফার ভ্যালু 90 ডিগ্রি হলে, আচ্ছা অন্তর্গত কোণ এক সমকোণ হলে লব্ধি 13 নিউটন। মানে যদি অন্তর্গত কোণ আলফা মান 90 ডিগ্রি হয়, তাহলে লব্ধি আর ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 13। বলদ্বয়ের মান কত? অলরেডি বুঝে গেছো। বলদ্বয়ের মানের কেসে তোমাকে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর পি প্লাস কিউ এই ডাটা থেকে সূত্র, মানে নর্মাল যে সূত্রগুলো ওইটাই ইউজ করতে হবে। যে এখানে দেখো প্রথম ডাটা থেকে পি ইকুয়াল টু লেখা যায় 17 মাইনাস কিউ, আর সেকেন্ড ডাটার মধ্যে পি এর মান যদি তুমি 17 মাইনাস কিউ বসায় দাও প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 13, তাহলে এখন বলো এই সমীকরণটা, যে সমীকরণটা এখন পাইলাম, এই সমীকরণটা ক্যালকুলেশন করলে অবশ্যই কিসের মান আসবে বলো? কিউ এর মান আসবে। আর সেই কিউ এর মান এখানে বসাই দিলে পি এর মান চলে আসবে, খেলা শেষ। বুঝছো? আর এমসিকিউর ক্ষেত্রে এগুলো করা কিন্তু আরো সহজ। এমসিকিউতে তো তোমাকে দেখো পি এর মান 12 আর 5, তাই না? অ্যান্সার আসলেই হবে। তারপর হচ্ছে বলতে হচ্ছে 12 আর 5 নিউটন, যাই হোক গেল। সো পি ইকুয়াল টু 5 হইলে কিউ ইকুয়াল টু 12, বা পি ইকুয়াল টু 12 হইলে কিউ ইকুয়াল টু 5, ভাইস ভার্সা আসছে। সো এমসিকিউর ক্ষেত্রে তোমার তো অপশনগুলো দেওয়া থাকবে, তুমি অপশন টেস্ট করতে পারবা যে কোন 2টা বলের যোগফল 17 হয়। যদি 2টা বলের যোগফল 17 হয়ে যায়, এরকম 2টা অপশন পাওয়া যায়, তাহলে সেকেন্ড শর্তটা ইউজ করবা যে বর্গ করে যোগ করলে 13 কত কাদের হয়। বুঝছো? বর্গ করে যোগ করলে 13 কোনটার হয়। আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি। অন্তর্গত কোণ এক সমকোণ হইলে লব্ধি আর ইকুয়াল টু কত? লব্ধি আর ইকুয়াল টু √ওভার পি স্কোয়ার প্লাস কিউ। √ওভার আসতো, এখানে রুটটা দিই নাই। হ্যাঁ, √ওভার হবে। তারপর উভয় পাশে স্কোয়ার করে দিলে 169 হয়ে যাবে শর্ত। তোমরা কি বুঝছো অঙ্কটা? বলো, মডেল এক্সাম্পল 2। আচ্ছা, ওকে। মানে আমাদের তো আসলে জিনিসগুলো ভালো মতো বুঝে ফেলা ইম্পর্টেন্ট। তারপর খাতায় করবা, করে যত দ্রুত অঙ্কটা সলভ করতে পারো তত ভালো, তাই না? এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ওকে। সো 2 নম্বর কোয়েশ্চেন গেল। 3 নম্বর কোয়েশ্চেনে আসি। দেখো 3p ও 5p মানের বল দুটি পরস্পর লম্বভাবে ক্রিয়া করে লব্ধি করে। তাহলে লব্ধি আর ইকুয়াল টু √ওভার হচ্ছে 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাই না? পি বলছে না, ইন্টু হচ্ছে পি স্কোয়ার। 5 5 25, 25 আর 9 কত বলতো? 25 আর 9 হচ্ছে 34, 17 দুগুণে 34, বা হ্যাঁ, তাহলে পি √34। ঠিক আছে? পি √ওভার পি স্কোয়ার সমান পি হয়ে যায়। 4 নম্বর কোয়েশ্চেন। আমাদের কোয়েশ্চেন লিখতে তো একটা সময় লাগে, ওইটা এখান থেকে আগে সেভ হচ্ছে। কোন বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল 2টি বলের লব্ধি, ওকে, ক্ষুদ্রটির সাথে সমকোণ উৎপন্ন করে। আচ্ছা, বৃহত্তর বল 12 নিউটন হইলে বলদ্বয়ের লব্ধি, বল এই যে
হলে ক্ষুদ্রতর বলটি এবং বলদের লব্ধির মান নির্ণয় করতে বলছে। এখন এখানে হচ্ছে খুব সিম্পলভাবে আমরা এটা করতে পারবো অঙ্কটা। তোমাদের অংশের ব্যাপারটা আমি বলি একটু। কোনো বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত, 120 ডিগ্রি ধর পি বল কিউ বল অন্তর্গত কোণ 120 ডিগ্রি। ক্রিয়ারত দুইটি বলের লব্ধি ক্ষুদ্রটির সাথে সমকোণ উৎপন্ন করে। এটা নিয়ে অলরেডি আমি কথা বলছিলাম। ওকে, এই ক্ষুদ্রটির সাথে লব্ধি ক্ষুদ্র বলটির সাথে সমকোণ উৎপন্ন করলো, যেখানে আমি বলে দিলাম পি গ্রেটার দেন কিউ। ওকে, তার মানে আমাদের এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ 90, আর এবং পি এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। আচ্ছা, বলদ্বয়ের লব্ধির মান বের করতে বলছে আর ক্ষুদ্রতর বলের মান বের করতে বলছে। সো এখানে উপাংশ দেখো। ওকে, সো পি বরাবর যদি আমরা উপাংশ নিই, আর এবং পি এর মধ্যবর্তী কোণকে আমরা থিটা ধরলাম, কারণ আর এবং পি এর মধ্যবর্তী কোণ কত সেটা আমরা জানি না। তোমরা কি কোশ্চেনটা বুঝতে পারছো নাকি বুঝতে পারো না? এই ফিগারটা কি বুঝছো সবাই? বলো, কেউ না বুঝলে। কোনটা? ওই লব্ধি কি লেখা আছে যে লব্ধির মান এত? লব্ধির মান বের করতে বলছি, যে বলদের লব্ধি নির্ণয় করো, বুঝছো? 12 নিউটন লেখা আছে, 12 নিউটন। বৃহত্তর লব্ধি দেওয়া আছে 12 নিউটন। আচ্ছা, ওকে, তো তাহলে চলো আমি এখানে বলি পি বরাবর যদি আমি উপাংশ নিই, উপাংশ বিভাজনের ব্যাপারটা তোমরা প্রচুর পড়ছো ফিজিক্সের মধ্যে। হ্যাঁ, সাইলেন্ট রাখো। তাহলে এখানে পি এর দিকে পি নিজে হচ্ছে উৎপন্ন করে cos 0 ডিগ্রি, কিউ পি এর সাথে উৎপন্ন করে 120 ডিগ্রি। আচ্ছা, আর হচ্ছে ওকে, এখানে দাঁড়াও। আচ্ছা, আচ্ছা আমরা কিউ বরাবর, আচ্ছা হ্যাঁ, ওইটা হচ্ছে আমাদের তখন কি আলফা ভ্যালু তো 120 ডিগ্রি ছিল। আচ্ছা হ্যাঁ, এই তো মনে পড়ছে। গুড গুড, মনে পড়ছে আমার, আমি ভুলে গেছিলাম। হ্যাঁ, আলফা ভ্যালু যদি 120 ডিগ্রি হয় এবং বলের কেসে ক্ষুদ্রতরতার সাথে যদি সমকোণ উৎপন্ন করে, তাহলে পি ইকুয়াল টু 2q হয়। এক্স্যাক্টলি, পি ইকুয়াল টু 2q। এখন বৃহত্তর বল যদি 12 হয়, কিউ হয়ে যাবে 6। এখন বলো, তাহলে আমাদের কোশ্চেনে বলছে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ক্ষুদ্রতর লব্ধিটা বলটি এখন আমরা পেয়ে গেলাম 6। আর হচ্ছে বলদের লব্ধির মান নির্ণয় করো, সেটা হচ্ছে ওই যে তোমার বড় বলের মান 12, একটা বল 12 আর একটা বল 6, অন্তর্গত কোণ 120 ডিগ্রি, লব্ধির মান তুমি সহজে পেয়ে যাবে। ঠিক আছে? সো তাহলে ওই শর্ত দিলে ভালো হয়। ঠিক আছে না? বলো, ওইটা দিয়ে করে ফেলো, তাহলে তো হয়ে গেল, ডান। আর উপাংশ দিয়ে করা যাবে। উপাংশ দিয়ে করার কেসটা আমি বলি যে কিউ বরাবর যদি তুমি উপাংশ নাও, তাহলে কিউ cos 0 প্লাস পি cos 120 ডিগ্রি সমান আর cos 90। কিউ বরাবর উপাংশ নিলাম, কারণ আর এর সাথে কিউ এর কোণ 190 ডিগ্রি দেওয়া আছে। পি বরাবর নিতে পারতাম, কারণ এখানে থিটা মান তো আর এর সাথে পি এর মধ্যবর্তী কোণ 30 ডিগ্রি, সেটাও বলা যায়, একইভাবে নিতে পারবা। তো কি cos 0 মান তো 1, তাহলে কিউ cos 120 ডিগ্রি মান -হাফ, -হাফ ইকুয়াল টু হচ্ছে আর -হাফ পি ইকুয়াল টু হচ্ছে আর cos 90 মান তো 0। সো কিউ পি এর মান হচ্ছে 12 ইন্টু cos 120 ডিগ্রি মান হচ্ছে -হাফ ইকুয়াল টু 0। 2 এর সাথে 12 গেলে 6, তাহলে কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ডিরেক্ট 6। কিউ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 6। তোমাকে এই নিয়মটা বুঝছো? বলো, এই নিয়মটা বুঝছো সবাই, যেটা এখন বললাম? স্যার, উপাংশ নেয়ার যে সাধারণ নিয়মটা আছে, ওই নিয়মটা একটু বুঝাই দেন এক্সট্রা করে। আচ্ছা ঠিক আছে, উপাংশ নেওয়ার সিস্টেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। এটা আরেকবার একটু রিপিট করেন, কিউ এর উপাংশের সাথে যে। আচ্ছা, উপাংশের ব্যাপারটা আসলে আমি একটু বলি, দেখো উপাংশটা আমি একটু পরে বলি, আমি এই অঙ্কটা শেষ করে নতুন স্লাইডে যখন যাব তখন বলি। আর এখন লিখতে এখানে লেখার জায়গা নেই, আর এখানে অলরেডি একটা কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন লেখা আছে, তো
হচ্ছে এটা বাদ দিলে আবার সব চলে যাবে। এই অঙ্কটা শেষ করে আমি উপাংশটা একটু বুঝিয়ে দিচ্ছি আবার, চলো। আর ভাইয়া লব্ধির যে এখানে আর আছে সেটা তো মানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কেন হলো? কোথায়? আর যে কোনটাতে? আগেরটাতে? 3 নম্বর 4 নম্বরে 4 নম্বরটাতে কই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার আছে? ওই যে 4 নম্বরের লব্ধি। এখানে এটা, হ্যাঁ হ্যাঁ তাই। এটা দেখার দরকার নেই, এটা ভিন্ন নিয়মে করছে, বুঝছো? এটা বাদ দাও, এখানে নিয়মটা একটু চেঞ্জড ভার্সন দেওয়া হয়েছে, বাদ দাও, ঝামেলা দরকার নেই, নর্মাল সিস্টেমগুলো শিখো। আচ্ছা চলো আমরা 5 নম্বরটা একটু বলি, তারপর 4 নম্বরটা বা উপাংশের ব্যাপারটা নিয়ে আমরা আরেকটু কথাবার্তা বলে দিব। তো 5 নম্বরটা কী বলছে? কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি, আচ্ছা, যে কোনো একটি বলের উপর লম্ব হয়, লব্ধি একটি বলের উপর লম্ব এবং অপরটির মানের 1/3 সমান। বলদের অনুপাত কত? ভালো কোয়েশ্চেন। অর্থাৎ দুইটা বল, ওকে, তুমি যদি এটাকে পি বলো এবং এটাকে কিউ বলো, এই কেসে লব্ধি একটা বলের উপর লম্ব এবং যেটার উপর লম্ব ধরবা তার অপোজিট যে বলটা থাকবে সেই বলের 1/3 সমান হবে। অর্থাৎ তুমি যদি এখানে কিউ এর উপর লম্ব ধরো, যদি একটু আগে কিউ এর উপর লম্ব ধরলাম লব্ধিটা, তাহলে এই লব্ধির মান অপর বল হচ্ছে পি, পি এর 1/3 p/3 এর সমান, বুঝছো? এই হচ্ছে শর্ত, লব্ধির মান হচ্ছে p/3 আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে। আর টোটাল কোণটাকে তুমি ধরতে পারো আলফা। তারপর ওইখান থেকে বের করতে বললো বলদ্বয়ের মানের অনুপাত কত, ওকে, বলদ্বয়ের মানের অনুপাত কত? বলদ্বয়ের মানের অনুপাত কই? অর্থাৎ p/q কত, p/q কত সেটা বের করতে বললো। তো ডাটা সেম, আমরা কিভাবে করব সেটা হচ্ছে লব্ধির মান দেওয়া আছে tan θ, বলো এক্ষেত্রে কি করা যায়, কোন নিয়মে করা যায়? ছোট করে করা লাগবে। আর স্কয়ার টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার না, tan θ ইকুয়াল টু কিউ সাইন আলফা, আলফার ভ্যালু নিয়ে সমস্যা, ওকে। আচ্ছা এখানে আমি আরেকটা কথা বলি, যে ওর কথা যেটা বললাম, এই লব্ধি আরেক কথা একটু বলি, যে আমাদের যে লব্ধি বলটা একটা বলের সাথে এরকম সমকোণ ক্রিয়েট করে, কি বললাম মনে রাখো, আরেকটা কেস লিখে রাখো খাতায়, যেটা এখানে ইউজ করছে, এটা লাগবে না, এই কোশ্চেন লাগতেছে। লব্ধি বল যদি একটা বলের সাথে, ওকে, সমকোণ ক্রিয়েট করে, একটা বল না অ্যাকচুয়ালি ক্ষুদ্র বলের সাথে, ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ ক্রিয়েট করে, তাহলে লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই শর্তটা আসে। লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু যদি ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ ক্রিয়েট করে, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার শর্ত আসে। তো পি এবং কিউ এটার মধ্যে আমরা এই শর্তটাই এখানে ধরে কাজ করছে। শর্তটা খুব একটা আমরা ইউজ কম করি, তারপরে যদি এই অঙ্কে লাগতেছে এর জন্য বলে দিচ্ছি, এবং এই অনুপাতে ক্ষেত্রে তখন অঙ্কটা ছোট হয়, সহজ হয়। তো এখানে দেখো পি এবং কিউর ক্ষেত্রে কিউ এর সাথে 90 ডিগ্রি উৎপন্ন করছে। এখন তুমি বলতে পারো তাহলে কিউ বলটা ছোট, এটা কেমনে বুঝলাম? তার কারণ টোটাল কোণ যদি তুমি আলফা ধরো, হ্যাঁ, তো তখন হচ্ছে কি হবে, যে লব্ধি বড় বড়ের দিকে হয়ে থাকবে, সো বড় বল অটোমেটিক পি হয়ে যাচ্ছে, ছোট বল কিউ হয়ে যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে আমাদের লব্ধি বল p/3, এটাকে লেখা যাবে এভাবে, p/3 হোল স্কয়ার ইকুয়াল টু, তাই না, ইকুয়াল টু পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার, এই শর্ত দিলে হয়ে গেল। এখান থেকে তুমি ইজিলি p/q এর মান বের করতে পারবা, বুঝছো কাহিনী? পি স্কয়ার বাই 9, এর পরের লাইনটা তুমি কি লিখতে পারবা, পি স্কয়ার বাই 9 মাইনাস পি স্কয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কয়ার, তাহলে লেখা যায় মাইনাস 8 পি স্কয়ার বাই 9 মাইনাস কিউ স্কয়ার, তাহলে পি স্কয়ার বাই কিউ স্কয়ার 9/8, তাহলে পি ইজ টু কিউ ইকুয়াল টু 3:2√2 অ্যান্সার। তোমরা কি বুঝছো অঙ্কটা? বলো, শর্তটা একটু মনে রাখো, শর্তটা একটু মনে রাখো, তাহলে হবে। ঠিক আছে, ডান সবার? লব্ধি যদি ক্ষুদ্রতর কোণের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন হবে হচ্ছে আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার।
দুইটা বল পি ইজ টু পি কমা কিউ ক্ষুদ্রতর বলের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করলে এই শর্ত পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার। আচ্ছা ডান, লেখা বা কনসেপ্ট ক্লিয়ার? লেখার মোটামুটি আচ্ছা। এবার চলো এখানে ধরো আরেকটা কোশ্চেন দিলাম আমি, ওকে উপাংশের পাঠটা তো বোঝানো হয় নাই, এটা বুঝিয়ে দিই আর নতুন একটা কোশ্চেন দিব। উপাংশের পাঠের কনসেপ্ট হচ্ছে এটা যে একই সাথে যদি একাধিক বল একটা বস্তুর উপর ক্রিয়ারত হয় এবং তাদের লব্ধি যে কোনো একটা বলের সাথে তুমি ধরলা, P1 এর সাথে ধরলা, আর বাকি কোনগুলোকে ধরো তুমি আলফা 1, আলফা 2, আলফা 3 ধরলা, ঠিক আছে? আর লব্ধি আর হচ্ছে P1 এর সাথে থিটা কোণ উৎপন্ন করলো। এই কেসে এই যে P1 বরাবর ও এর লম্ব বরাবর, P1 বরাবর মানে হচ্ছে cos ভূমি বরাবর, আর ও এর লম্ব বরাবর মানে হচ্ছে লম্ব পারপেন্ডিকুলার কেস, তখন সাইন হয়ে যায়। উপাংশ নিয়ে সেটা কনসেপ্ট হচ্ছে এরকম যে P1 নিজের সাথে cos 0 ডিগ্রি উৎপন্ন করছে, P2 যেহেতু P1 বরাবর নিচ্ছে তাহলে P1 এর সাথে হিসাব যাবে, P1 এর সাথে cos আলফা 1 কোণ উৎপন্ন করছে, P3 P1 এর সাথে cos আলফা 2 এবং P4 P1 এর সাথে cos আলফা 3 কোণ উৎপন্ন করছে, আর তো কোনো বল নাই, ইকুয়াল টু আর P1 এর সাথে cos থিটা কোণ উৎপন্ন করছে। তারপর cos 0 মান তো 1 হয়ে যায়, সমস্যা নেই, এটা দেখা না লিখলে চলবে। আর তার লম্ব বরাবর কেসে যেহেতু লম্ব বরাবর আমরা হিসাব করতেছি, লম্ব বরাবর কেসে P1 sin 0 cos এর জায়গায় জাস্ট সাইন হয়ে যাবে। এই হচ্ছে উপাংশ নেওয়ার সিস্টেম, এবং এভাবে উপাংশ নিয়েই মূলত কি হয়, এভাবে উপাংশ নিয়েই মূলত আমাদের সামান্তরিকের সূত্রটা ক্রিয়েট হয়, এভাবে উপাংশ নিয়ে মূলত সামান্তরিকের সূত্রটা ক্রিয়েট হয়, আর সেখান থেকে আমরা লব্ধি আর এর মান আর টেন থিটা এর মান পাই। ওকে, তো বলো সামান্তরিকের সূত্রের এই লাইন নিয়ে কোনো সমস্যা আছে কারো? বলো। লম্ব বরাবর মানে হচ্ছে এই যে উপরের দিক বরাবর, উপরের সাথে এখানে হিসাব করতে হয়, তখন সবগুলো কোণ 90 থেকে বিয়োগ করে দিলে অটোমেটিক কসটা সাইন হয়ে যায়, বুঝছো? যে বরাবর আছে তার লম্ব বরাবর, তাই তার তখন হচ্ছে তার লম্ব বলের সাথে হিসাব করতে হবে। তো লম্ব বরাবরের সাথে হিসাব করতে গেলে আলফা 1টা হয়ে যাবে 90 মাইনাস আলফা 1 না? বলো। তো 90 মাইনাস আলফা 1 cos 90 মাইনাস আলফা 1 কত হয়ে যায়? সাইন আলফা 1 হয় না? সেটাই লেখা হয়েছে, তবে ওই ভাঙে ভেঙে দেখানো হয় না, একবার লিখে দেওয়া হয় যে এইভাবে বলা হয় লম্ব বরাবর বললে তখন একই ইকুয়েশন শুধু cos জায়গায় সাইন চলে আসবে, বুঝছো কাহিনী? আচ্ছা ওকে, সো এরপরে কোয়েশ্চেন পার্টে আসি। কোয়েশ্চেনটা হচ্ছে ধরো কোনো বিন্দুতে দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। আমি আরেকটা বই থেকে অঙ্কটা নিচ্ছি। 120 ডিগ্রি কোণে দুইটি বল ক্রিয়াশীল, বৃহত্তর বলটির মান 10 নিউটন।
ওকে, ধরো যে পি, আর এটা হচ্ছে ক্ষুদ্রতর বল কিউ এবং পি গ্রেটার দেন কিউ, এবং ক্ষুদ্রতর বলটির সাথে এখানে সমকোণ উৎপন্ন করে। লব্ধি। এখানে কোশ্চেনে বললো ক্ষুদ্রতর বলটি কত, কোশ্চেনে বললো কি ক্ষুদ্রতর বল কত। এখন যদি আমরা এটাতে, হ্যাঁ যদি আমরা এটা দেখাইছিলাম যে পি ইকুয়াল টু 2q এরকম কন্ডিশনে, এটা তো তোমরা মুখস্থ রাখবা। তবে এখানে আরও একটা শর্টকাট আছে এইসব কেসে, যে যদি 120 ডিগ্রি না হয়ে 150 ডিগ্রি হইতো, তাহলে কি পি ইকুয়াল টু 2q হইতো? বলো। না ভাইয়া, তখন কিন্তু সেটা হইতো না। তখন কিভাবে করতাম সেটা যেন পারি, তার জন্য এই কোশ্চেনটা আমি 120 ডিগ্রি দিব না, আমি 150 ডিগ্রি দিই। ধরো তো তখন শর্তটা আমি বলি, তখন একটা শর্টকাট আছে, এরকম সবগুলো কেসের জন্য একটা শর্টকাট আছে। ওকে, যে আর যদি আমাদের লব্ধিটা ছোট বলের সাথে 90 ডিগ্রি উৎপন্ন করেন, ওইটা কিন্তু কনস্ট্যান্ট রাখতে হবে, লব্ধি ছোট বলের সাথে 90 ডিগ্রি, তাইলে এই শর্তটা মিলবে। তখন এই কেসে অন্তর্গত কোন আলফা ধরে নিয়ে কজ আলফা ইকুয়াল টু হবে, আবারও বলি কজ আলফা ইকুয়াল টু হবে মাইনাস অফ, লিখে রাখো শর্টকাটটা, ক্ষুদ্রতর বল ডিভাইডেড বাই বৃহত্তর বল। কজ আলফা ধরে নিয়ে দেখো মাইনাস অফ ক্ষুদ্রতর বল ডিভাইডেড বাই বৃহত্তর বল। এই হচ্ছে বেসিক। তাহলে এই শর্টকাট দিয়ে এখন বলো কজ 150 ডিগ্রি মাইনাস অফ ক্ষুদ্রতর বলের মান কিউ, বৃহত্তর বলের মান হচ্ছে 10। এখান থেকে বলো কিউ ইকুয়াল টু কত আসছে, বলো ক্যালকুলেটর দিয়ে একটু করো। 10√3 minus 10√3/2। না, মাইনাস হবে কেন? কজ 150 ডিগ্রি মানে তো মাইনাস হবে, বলের মান এটা তো মাইনাস হতে পারবে না। কজ 150 এর মান কত? -√3/2 নাকি? স্যার মাইনাস মাইনাস প্লাস। তাহলে 5√3 হয়েছে। ওকে, হ্যাঁ ঘরে আসছে জিনিয়া, এবার মিউট করে দিস। আচ্ছা ওকে, এবার চলো। এই ক্ষেত্রে আমার একটু সমস্যা ছিল, আপনি যখন প্রথমে একটা অঙ্ক দিছিলেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি মিলাই পারতেছিলাম না, কারণ আমি হচ্ছে তখন এই সূত্রটা হচ্ছে অ্যাপ্লাই করছিলাম স্যার। এখন এর কারণটা যদি একটু ব্যাখ্যা করতেন স্যার। এর আগে যে অঙ্কটা সলভ করাইছিলেন কোনটা? 120 ডিগ্রি কোণ দিয়ে স্যার। 120 ডিগ্রি কোণ দিয়ে কি সমস্যা হয়েছে? পি ইকুয়াল টু 2q এটা বুঝো নাই তখন? জি স্যার, আমি তখন স্যার পি ইকুয়াল টু কিউ দিয়ে হচ্ছে সলভ করিনি, তখন হচ্ছে আমি এই সূত্র। একই তো কথা। আরে বাবা দেখো ভাই, একই তো কথা। পি শুনো, পি ইকুয়াল টু 2q সূত্রটা এখান থেকে আইছে আসলে। দেখো তুমি হয়তো যোগ বিয়োগ ভুল করছো। কজ 120 ডিগ্রি মাইনাস অফ ক্ষুদ্রতর বল কিউ, বৃহত্তর বল পি। 120 ডিগ্রি মান তো মাইনাস হাফ, কোনাকুনি গুণ করলে পি ইকুয়াল টু 2q, মানে পি ইকুয়াল টু 2q আইসে কোথা থেকে বলো? এখান থেকে। তুমি এটা দিয়ে করলে কেন আসবে না, নিজে ভুল না করলে? তখন হচ্ছে আমার পি এর মান 6 আসছিল, কিন্তু পি এর মান 6 আসছিল, কিন্তু আমার ছিল হচ্ছে পি এর মান 12। যোগ বিয়োগে ভুল করছো। পি ইকুয়াল টু আছে এখানে, আমি বলি ওই যে বৃহত্তর বল ক্ষুদ্রতর বল, এটা একটা মেনশনে রাখো। আর এর দেখো পি ইকুয়াল টু 2q জিনিসটা আসছে এই সূত্র থেকে, এটা কি বুঝছো? তাহলে এই সূত্রে ক্যালকুলেশন করলে এটা কেন আসবে না? কোনটা? আগেরবার একটা দিছিল হচ্ছে বৃহত্তম বলের মান ছিল হচ্ছে কি 12, আর হচ্ছে সেখানে হচ্ছে পদের মান ছিল হচ্ছে 120 ডিগ্রি। তো এখন পি এর মানটা কত? আর তো ওইখানে কিন্তু ওইখানে পি কিন্তু বৃহত্তম বল তোমাকে 12 দিছে, ক্ষুদ্রতর বলের মান হচ্ছে কিন্তু তখন তুমি পি, আর এখানে এই যে এটা মাইনাস আছে, আর 120 ডিগ্রি না, 120 এই যে মাইনাস দিলাম, 120 ডিগ্রি সমান হচ্ছে মাইনাস হাফ, মাইনাস বাদ গেল 2 দিয়ে কাটলে 6, পি এর মান 6 আসছে। তাহলে বলো কি সমস্যা? স্যার আমার মিস্টেক ছিল স্যার, কারণ আমি হচ্ছে তখন cos আলফা ইকুয়াল মাইনাস পি বাই 2p ধরছিলাম স্যার, এই কারণে হচ্ছে ঠিক বুঝতে পারছি স্যার। এটাই বললাম যে তুমি তাহলে কোথাও ভুল করছো, কারণ এগুলো তো স্ট্যান্ডার্ড কন্ডিশন, এগুলোতে তো ভেজাল নাই, সহজ শর্তগুলোতে তো এগুলো একই জিনিস।
কাহিনীযুক্ত ক্যালকুলেশনের মধ্যে ভিন্ন কথা, যে হচ্ছে তখন ডাটা চেঞ্জ হয়, কিন্তু সহজ ডাটাগুলোর ক্ষেত্রে তার কোনো কথা নাই। আচ্ছা ওকে, এখন এখানে আমি আরেকটু কথা একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে এই কোশ্চেনগুলা রিটেনে আসলে তখন কেন সলভ করবো, এমসিকিউতে না শর্টকাটে করলাম, কারণ আমাদের তো রিটেন আছে। তো রিটেনে আসলে সলভ করার প্রসেসটা একটু দেখে নাও। টোটালটা থেকে আলফা ধরলাম, রিটেন এক্সামের জন্য একটু সলভ করার প্রসেসটা দেখে নাও। আমি এখানে দেখাই দিই যে 1090 এখানে টু পি এর মান হচ্ছে কিউ সাইন আলফা, কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা, কিউ সাইন আলফা পি এ প্লাস কিউ, পি হচ্ছে 12 আর 10, এই সূত্র দিয়ে করবা রিটেনের জন্য। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র। সো 1090 সমান 1/0 কিউ সাইন আলফা কজ আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি ছিল কোশ্চেনে দিস। কোনখানে গুণ করলে অটোমেটিক্যালি আচ্ছা এখানে তো 120 ডিগ্রি না, সরি 150 ডিগ্রি কোশ্চেনে দেওয়া। 150 ডিগ্রি মানে হচ্ছে -√3/2, অটোমেটিক্যালি চলে আসবে 5√3। বুঝছো সবাই বলো? কার কোনো কোশ্চেন আছে বলো? আচ্ছা চলো আমরা একটু বইয়ের পাঠে আবার যাই। হ্যাঁ, মডেল এক্সাম্পল 7, 8, 9, 10 এবং প্র্যাকটিস এক্সাম্পল দেওয়া আছে 6টা 7টা, এগুলো একটু করবা। আমি এবার ভর্তি করে কোশ্চেন পাঠে যাই। দেখো খুব নর্মাল, হ্যাঁ দিয়ে দিব। পি বল, 2p বল, বলদের লব্ধি এত, তাদের মধ্যবর্তী কোণ কত? হারে কত সহজ কোশ্চেন, তোমরা বুঝছো? এটা পারবে না বলো? r² = p² + q² + 2pq cos আলফা, ডিরেক্ট লব্ধিমান 60 ডিগ্রি চলে আসছে। কোনো ঝামেলা আছে? নাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20। দেখো দুইটি সমান বলের বল পি, এর সর্বনিম্ন লব্ধিমান কত হবে ভাই? 0 হবে না? p - p 0। ঢাকা বিশ্ববিদ্যালয় 18-19। কত? এই একটা পার্ট থেকে যেটা আমি তোমাদেরকে বললাম যে 90% চান্স কেন, দেখো 15, 16, 17, 18, 18, 19, 19, 20 চারটা কোশ্চেনই আমি এতক্ষণ কেন টেনশন লাগবে এই অধ্যায়ের কোশ্চেন নিয়ে বলো? 2 নিউটন এবং 5 নিউটন বল দুটি একই রেখায় একই দিকে ক্রিয়ারত। একই দিকে মানে আলফা ভ্যালু 0 ডিগ্রি, অর্থাৎ আলফা ভ্যালু 0 ডিগ্রি হইলে বলো r = ডিরেক্ট যোগফল 2 + 5 সমান হয়ে যাবে 7 নিউটন। কিচ্ছু লাগে না। একই রেখায় একই দিকে ক্রিয়ারত হইলে আলফার ভ্যালু 0, 0 মানে আমাদের ডিরেক্ট যোগফল, তাই না? আচ্ছা, এরপর এত এবং এত বল দুটির একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, বলতে লব্ধিমান কত? হারে কত সহজ কোশ্চেন। লব্ধিমান r = √p² + q² + 2 × p × q × cos 60 ডিগ্রি, ঠিক তো বলো? তারপর যোগ বিয়োগ করলে এত নিউটন অ্যান্সার চলে আসবে। বুঝছো সবাই বলো? জি স্যার। তাহলে আমরা 1, 2, 3, 4 কোশ্চেনগুলো সব সলভ করলাম। কোশ্চেন কি কঠিন লাগতেছে বলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠে আসা এই অধ্যায়ের কোশ্চেন যেগুলো আছে এগুলো খুব নর্মাল ইনফো না? খুবই সহজ কোশ্চেন না? এরপরে কাহিনীতে আসি চলো। তারপর হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 13-14 থেকে এখানে অনেকবার একটা কোশ্চেন আসছে, 5 নম্বর।
কোনো বিন্দু পি এবং 2p মানের বল দুটি ক্রিয়াশীল প্রথম বলটিকে দ্বিগুণ করে এবং দ্বিতীয়টির সাথে 8 একক বৃদ্ধি করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, পি এর মান কত? এটা হুবহু বইয়ের কোয়েশ্চেন, এই মডেল এক্সাম্পল 10-এ দেওয়া আছে। আর এই কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কবে আসছে? 13, 14, 14, 15 যখন ক্যালকুলেটর ছিল না তখন এই কোয়েশ্চেনটা দিছে। আর এই কোয়েশ্চেনটা ডিরেক্ট বইয়ের কোয়েশ্চেন হয় বিধায় তোমরা এরকম 2-3টা কোয়েশ্চেনের ডাটা একটু মুখস্থ করে ফেলো, এগুলো খুব কাজে লাগবে, বুঝছো, পরীক্ষার জন্য। ওকে, সো এটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের সি, 4 নিউটন। ডাটা একটু মুখস্থ করে রেখো। আচ্ছা, ওকে। তারপর 6 নম্বর কোয়েশ্চেন, এত এককের দুটি সমান বল মানে একটা √3 আর একটা √3 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত হয়েছে, তাদের লব্ধির মান কত? সো লব্ধির মান অ্যাজ ইউজুয়াল কথা আর ইকুয়াল টু হচ্ছে ডিরেক্ট ডাটা ইউজ করবো, অ্যান্সার চলে আসবে। আচ্ছা, তারপর 7 নম্বর কোয়েশ্চেন, কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুটি সমান বল পি এবং পি 9 নিউটন বলের সাথে ভারসাম্য রাখা যায়, অর্থাৎ সমান বল পি তাদের লব্ধি হচ্ছে 9 নিউটন, অন্তর্গত কোণ 60 ডিগ্রি, অটো অ্যান্সার চলে আসবে। আচ্ছা, জগন্নাথ 17 কোয়েশ্চেন দেখো, 17-18 সমান বল পি ইকুয়াল টু পি আলফা লব্ধি যে কোনো বেগের সাথে থিটাকে উৎপন্ন করে, থিটার মান কত? সো অ্যাজ ইউজুয়াল কথাবার্তা যে আমাদের এখানে tan থিটা ইকুয়াল টু, যদি আমাদের সমান বলের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু θ/2 হয়, তোমাদের আজকে ক্লাসে শিখেছিলাম কিনা, মনে আছে কিনা বলো? দুটি বল যদি পরস্পর সমান হয় তাদের লব্ধির কেসে, আমাদের অন্তর্গত কোণের কেসে আলফা ইকুয়াল টু θ/2 হয়। এটা কি পড়াইছিলাম বলো, মনে আছে? না স্যার, এটা পড়ানো হয় নাই। কি করানো হয় নাই? এটা দেয়া হয় নাই। কে কইছে দেওয়া হয় নাই? তোমরা সব খেয়ে ফেলো কেন? দাঁড়াও আমি দেখি। স্যার থিটা ইকুয়াল টু α/2। হ্যাঁ, থিটা লিখছি না? জি স্যার। দেখো আমরা কোন দুনিয়া চলে যাও, কই এই যে থিটা ইকুয়াল টু α/2, আমি এটা প্রমাণ পর্যন্ত দেখেছি আমি, tan থিটা ইকুয়াল টু tan α/2। আরে আল্লাহ রে, দেখো এই যে কেস 1, প্রথম কেসটাই তাহারে কিভাবে ভুলে যায়। পি ইকুয়াল টু কিউ, দুইটা বল যদি পরস্পর সমান হয় তাহলে লব্ধি, এই যে আমাদের লব্ধির সাথে কোণ যদি থিটা ধরো, থিটা ইকুয়াল টু α/2 পড়াইছি বলো? জি স্যার। এবং প্রথম কেসটাই তুমি কইছিলে, হ্যাঁ? দেখছো আমার কাছে এখন স্লাইডগুলো লেখা ছিল বলে না আমি এটা দেখাতে পারছি, নাহলে তোমরা নগদে তো বলতে আরে না পড়াই নাই, আরে কখন পড়াইছো, পড়ানোই হয় নাই। যাক, ডিজিটাল ক্লাসের সুবিধা। থিটা ইকুয়াল টু α/2, আচ্ছা এটা আমি আলফা ইকুয়াল টু θ/2 লিখছি না, থিটা ইকুয়াল টু α/2। ওকে, সো চলো কাজ শেষ। তাহলে এখানে প্রথম নিয়মের যে অঙ্কগুলো আছে এমসিকিউ, এগুলো সব আজকে বাসায় বসে বসে করবা, এখানে সলভ সহ দেওয়া, এই জন্যে তোমাদের আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এগুলো করতে কষ্ট হবে না আশা করি, অর্থাৎ সবগুলো সামান্তরিকে দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে লম্বাংশ উপপাদ্য সংক্রান্ত। লম্বাংশ উপপাদ্যের ভালো ব্যাপার হচ্ছে এইটা আমি অলরেডি, এই জিনিসটা অলরেডি আমি তোমাদেরকে পড়াই ফেলছি, আমি তখন 3-4টা বল দিয়ে দেখাইছিলাম, তাই না? এইটাই দেখো, এই যে আর cos θ, p1 cos α1, p2 cos α2, p3 cos α3 ডট এই যে x y দিয়ে কাজ। এই লম্বাংশের এই জিনিসটা অলরেডি ক্লাসে আজকে আমি দেখাইছিলাম, হ্যাঁ অলরেডি দেখানো হয়েছিল লম্বাংশ উপপাদ্য। কারণ যেগুলো দেখাইছি সেগুলো নিয়ে তার ঝামেলা নাই। আচ্ছা, এখানে লম্বাংশ উপপাদ্য দেখেছে সবাই খুব সুন্দর করে, এই 3টা শর্টকাট মুখস্থ করে ফেলবা, অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি বলতেছিও না, অত্যন্ত ইম্পর্টেন্ট মুখস্থ করে ফেলবো, একদম টাটকা মুখস্থ করে ফেলবো। তারপর ওই শর্টকাটগুলোর আন্ডারে দেখো, ABC সমবাহু ত্রিভুজের বাহুগুলির গতিপথের সাথে, সমবাহু ত্রিভুজের কেসে কি হয়? অন্তর্গত কোণ 60 ডিগ্রি কোণে হয়, গতিপথে কোন একটি বিন্দুতে 4, 3, 2 এবং গতিপথে কোন একটি বিন্দুতে এত মানের বল ত্রয় ক্রিয়ারত। হারে কত সুন্দর কোশ্চেন। তো বল ত্রয় ক্রিয়ারত মানে খেলাটা হচ্ছে এরকম, দেখো তো এই বিন্দুর কেসে একটা বল এদিকে, আরেকটা বল এদিকে, আরেকটা বল
এই বলটা কোন দিকে, এখানে দিলে সমস্যা। এই বিন্দুর কেসে দেখো একটা বল এদিকে, আরেকটা বল এদিকে, আরেকটা বল নিচের দিকে, এই যে মিলে না কেন? এবার মিলছে, এই যে এটা। হ্যাঁ, এই বলের সাথে এটা হচ্ছে এদিকে, এটার সাথে এটা এদিকে, আর এটার সাথে এটা এদিকে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড হয়ে যাবে। 4 2 1। এক্ষেত্রে বুঝতে পারছো 4 আর 2 এর লব্ধি 1 হবে, বা 1 আর 2 এর লব্ধি 4 হবে, এরকম সিস্টেম। তো এটা লব্ধি। আচ্ছা, 1 সেকেন্ড, এটা সাম্য অবস্থার কথা বলে নাই। সাম্য অবস্থার কথা বলছে, বলে নাই যে সাম্য অবস্থা ক্রিয়েট করে, এরকম তো বলে নাই। অর্থাৎ একই বিন্দুতে সহজ কথা, ধরো এদিকে হচ্ছে 4 নিউটন, তার সাথে ধরো যে 60 ডিগ্রি কোণে হচ্ছে আরেকটা 2 নিউটন, আর এর সাথে 120 ডিগ্রি কোণে এর সাথে 60, আর টোটালটার সাথে এইটা প্রথমটার সাথে 120 ডিগ্রি হবে, কারণ বহিস্থ কোণটা 120 ডিগ্রি। 120 ডিগ্রি কোণে আরেকটা কোণ হবে। বাহুগুলির সমান্তরাল গতিপথের কোন একটি বিন্দুতে, না ফিগার এটা মিলে নাই। বাহুগুলির সমান্তরাল গতিপথ, এই কথাটা মিস করে গেছি। সমান্তরাল হিসাব মিলে, সমান্তরালে কিসে, এই বাহুর সমান্তরাল এটা, এই বাহুর সমান্তরাল এটা, এই বাহুর সমান্তরাল হচ্ছে এইটা। এবার ঠিক আছে, সমান্তরাল গতিপথে তাহলে একটা কোণ 120 ডিগ্রি আর একটা কোণ 240 ডিগ্রি। এই একটা লাইন ওয়ার্ড মিস করার কারণে আমাদের ফিগারটা ড্র ভুল হয়েছে। ওকে, সো বাহুগুলির সমান্তরাল গতিপথের সাথে, এবং সেক্ষেত্রে তুমি ধরতে পারো এটা 4 2 1। হ্যাঁ, ওকে, বলতো ক্লিয়ার হতো লব্ধিমান কত। সো লব্ধিমানের কেসে তোমার হচ্ছে ডিরেক্টলি এবার বের করবো আর কি। লব্ধিমান ধরো যে এটা, আর যেটা ধরো যে 4 এর সাথে হচ্ছে আমাদের থিটা কোণ উৎপন্ন করে, 4 নিউটন বলের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। তারপর আর কি নর্মালি এই যে আর কস থিটা আর সাইন থিটা উপাংশ দিলাম, যেটা একটু আগে দেখাইলাম, দিলে হয়ে গেল, কাজ শেষ। হোপফুলি বুঝতে পারছো। ওকে, আর উপাংশ কনসেপ্টটাই আচ্ছা। উপাংশের কনসেপ্ট নিয়ে অঙ্ক আমি আরো কিছু দেখাবো তোমাদের নেক্সট দিন। আজকে ক্লাসে তাহলে উপাংশের কনসেপ্টের পার্টগুলো নিয়ে বেশি না দেখাই, উপাংশের কনসেপ্টের এখানে অঙ্কগুলো দেখাবো। নেক্সট ক্লাসে আর কি থাকবে বলি, নেক্সট ক্লাসে আর হচ্ছে লামির উপপাদ্যের কনসেপ্ট থাকবে, এগুলো আমি বেসিকটা পড়াই দিব, তাহলে তোমাদের কষ্ট হবে না। তারপর সাম্য অবস্থা থাকার শর্ত, এগুলো থেকে কোশ্চেন কম আসে। আর ত্রিভুজের সূত্রের বিপরীত প্রতিজ্ঞা, এটা দেখাবো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কোশ্চেন দেয় না, হচ্ছে এগুলো। সদৃশ সমান্তরাল বলের পার্টটা দেখাবো, এখান থেকে কোশ্চেন আসে, কিন্তু কম, অনেক বছর আগে আসছে এগুলোতে। আর মূল কাজ হচ্ছে ওই যে আমরা প্রথমে যে অংশ দেখাইছি ওই অংশের কোশ্চেন। বিসদৃশ এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গত কয়েক বছর কোশ্চেন দেয় নাই। ত্রিভুজ সংক্রান্ত গাণিতিক প্রয়োগ, এখান থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয় কেসে গত কয়েক বছর কোশ্চেন দেয় নাই। বলের ভ্রামকটা হচ্ছে আমাদের বোর্ড সিলেবাসে নাই, সেটা বাদ, চ্যাপ্টারটা ক্লোজ। ওকে, তো এই হচ্ছে মোটামুটি কথাবার্তা। তোমাদের সাথে নেক্সট ক্লাস আগামীকালকে ইনশাল্লাহ। আমরা আজকে কনসেপ্টের প্রথম অংশটুকু শেষ করে ফেলো, এবং এই অংশ থেকে মূলত বোর্ড এক্সামে কোশ্চেনটা আসবে, এই জিনিসটা আমরা বলতে পারি। মানে বোর্ড এক্সাম বা হচ্ছে কলেজের কি বলে আমাদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্টে বা অন্যান্য ইউনিভার্সিটি পার্টে, ওইটুকু থেকে কোশ্চেন বেশি আসে। এর পরের পার্টগুলো থেকে আমরা আলোচনা করব নেক্সট ক্লাস, ঠিক আছে? কার কোনো কোশ্চেন আছে বলো? ভাইয়া সমান্তরাল যে একটা ছিল যে 120 ডিগ্রি আর 240 ডিগ্রি, ওইটা আসলে বুঝি না। আচ্ছা, ওইটা নিয়ে আমরা কন্টেন্ট নেক্সট দিন আলোচনা করব, কারণ ওইটা নিয়ে কন্টেন্টে কয়েকটা জিনিস আছে। ওইটা তো আমি তোমাদের হোমওয়ার্ক দিই না, আমি তোমাদের প্রথম পার্টটা হোমওয়ার্ক দিয়েছি, উপাংশের পার্টটা আর একটু আলোচনা করে তোমাদের শেষ করে দিব। ঠিক আছে, ওকে, তাহলে আজকের মতো বিদায়, নেক্সট দিন দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ। নেক্সট ক্লাসে কিন্তু আগামীকালকে ইনশাল্লাহ সকাল 9টায়। ওকে, আসসালামু আলাইকুম।